খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আহাদ নিহিতার হাতের দিকে তাকিয়ে থাকলে সে লজ্জা পেল। বুঝতে পারলো কৃতজ্ঞতা দেখাতে গিয়ে বেহায়ার মতো কাজ করে ফেলেছে। আড়ষ্টতায় হাত সরিয়ে নিলে আহাদ সামান্য হাসলো। হাসি নিয়ে নিজের হাত থেকে একটা আংটি খুললো। নিহিতার বাম হাত টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে বলল, মাপ বড় হয়েছে, দেখো আবার হারিয়ে ফেলো না। নিহিতা লজ্জায় কথা বলতে পারলো না। মনে মনে নিজেকে ধমকাচ্ছে। আহাদ আংটি পরানো শেষে ভাঁজ করা একটি কাগজ রাখলো তালুতে। বলল, সেদিনের চিঠিটা কে লিখেছিল জানি না, আমি ভেবেছিলাম তুমি লিখেছো। সে ভাবনা থেকে আমিও একটা লিখেছিলাম তোমার নামে, তোমাকে কল্পনা করে। নিহিতা, আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তোমার চাল চলন অন্যরকম দেখে কখনো বলার সাহস পাইনি। আজ একটু সাহস করে বললাম। চিঠি দিলাম, আংটিও পরিয়ে দিলাম। এখন শুধু 1 মাস হওয়ার অপেক্ষা। নিহিতা নীরব থাকলে আহাদ বুঝে নিল তার কথা বলা শেষ। সেও আর কথা বাড়িয়ে বিরক্ত করতে চাইল না। বসার রুম ত্যাগ করার পূর্বে আরেকবার নিহিতার মুখটার দিকে তাকালো। স্নিগ্ধ মুখে চেয়ে থেকে বলল, তুমি আমার বউ হবে তো নিহিতা? আহাদের প্রশ্নটায় খানিকটা কেঁপে উঠল নিহিতা। কাপা কাপা পলকে আহাদের দিকে তাকালে সে বলল, আমি যে নিহিতাকে ভালোবেসেছি সে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, ভবিষ্যতেও করবে না, এই বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি। ট্রেন থেকে নেমে কমলাপুর রেল স্টেশনে চারপাশটায় চোখ রাখলো নিহিতা। আসমা রহমান পাশে এসে দাঁড়াতে নিহিতা আনন্দিত কণ্ঠে বলল, আম্মু, ঢাকা শহর অনেক সুন্দর, তাই না? আসমা রহমান স্বামীর হাত থেকে ভারী ব্যাগ নিচে রেখে বলল, সুন্দরে কি দেখলি? আমার তো এখনই দম বন্ধ হয়ে যাচ্ছে, এত মানুষ একসাথে জীবনেও দেখিনি। নিহিতা নিঃশব্দে হাসল। এরশাদ রহমানও ততক্ষণে নেমে পড়েছিলেন। স্ত্রীর কথা শুনে খানিকটা হাসলেন। পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বললেন, মাহাদিকে না জানিয়ে আসাটা কি ঠিক হলো রে মা? নিহিতা হাসি বন্ধ করে বাবার কাছে এসে দাঁড়িয়ে বলল, জানিয়ে দিলে কি সারপ্রাইজ হবে বাবা? তা ঠিক, কিন্তু আগে তো কখনো যায়নি। বাসা খুঁজে বের করতে সমস্যা হলে? তাছাড়া ওর এই সময় বাসায় থাকারও কথা না। বাসায় কে কে আছে জানিও না, যদি বিপদে পড়ি। কিসের বিপদ? আমরা কি অচেনা কেউ, নাকি দূর সম্পর্কের কেউ? তারপরেও মাহফিল শেষে আমি একবার দেখা করে যেতাম, তোরা না হয় পরের বার আসতি। নিহিতার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, পরের বার আস্তে আস্তে যদি আমার বিয়ে হয়ে যায়, উনি যে অন্যায়টা করেছেন এর শাস্তি না দিয়ে বিয়ের পিড়িতে কিভাবে বসবো বাবা? সামনাসামনি বলল, আল্লাহ হয়তো চাইছিলেন আমার বিয়ের দাওয়াতটা আমিই দিই। ঠিকানা জানা থাকায় মাহাদির বাসা খুঁজে বের করতে একটু সময় লাগলেও খুব একটা কষ্ট হলো না। গেটের দায়িত্বে থাকা দারোয়ানের কাছে নিজেদের পরিচয় দিয়ে সিঁড়ি কাটছিল নিহিতারা। মাহাদিরা এই বিল্ডিং এর 4র্থ তলায় থাকে। একতলা পেরিয়ে দোতলায় উঠতে আসমা রহমানের মনে পড়ল, মন চারপাশে মানুষদের নিয়ে এত গল্প করলেও কখনো দাদা দাদিকে নিয়ে কিছু বলেনি। তাহলে কি তাদের সাথে তার দেখা সাক্ষাৎ হয় না? নায়রার মুখে কথা শুনেছিল মাহাদির যাতায়াতের সুবিধার জন্য অফিসের কাছে বাসা ভাড়া নিয়েছিল। শ্বশুর শাশুড়ি আর নিজস্ব বাসাতেই থাকতেন। কিন্তু এখন তো নায়রা নেই। তাহলে মাহাদি কোথায় আছে? ভাড়া বাসায় নাকি বাবা মায়ের সাথে? স্বামীকে প্রশ্ন করার জন্য উদ্যত হতেই মনে পড়ল মাহাদি তার শ্বশুরকে দাওয়াত দিয়েছিল নায়রার নিজ হাতে সাজানো সংসার দেখতে। তাহলে কি এটা ভাড়া বাসা? ভাবতে ভাবতে প্রশ্ন করে বসলো, বাসা যদি তালা দেওয়া থাকে? নিহিতা পাশ থেকে বলল, ভেঙে ফেলবো। মেয়ের রসিকতায় এরশাদ রহমান হেসে ফেললেন। বললেন, ভাঙতে হবে না, মাহাদির বাসায় না থাকলেও মান আছে। আসমা রহমান দ্রুত প্রশ্ন করলেন, কি করে বুঝলে? এরশাদ রহমান ঘড়ি দেখিয়ে বললেন, 2:30 বাজে। মানের স্কুল ছুটি হয় 12টায়। ভাগ্য ভালো থাকে হাদিকেও পেতে পারি, দুপুরের খাবার খেতে ও বাসায় আসে। অফিস শেষে রিকশায় বসতে বসতে ফোন কানে নিল মাহাদি। ডায়াল করা নাম্বারটা বিকেল থেকে বন্ধ দেখাচ্ছে। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়া অবস্থা। কাজের চাপ বেশি থাকায় বাসায় কল করে বলেছিল আজ খেতে আসবে না। মন প্রথমে মানতে চাচ্ছিল না, কেঁদেও ফেলেছিল প্রায়। এ সময় নিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে কল কাটার পর পুনরায় কল দিয়েছিল বিকেলে। তখন থেকেই ফোন বন্ধ দেখাচ্ছে। মাহাদি রিকশাওয়ালাকে তাড়া দিচ্ছে আর বাসায় কল করে যাচ্ছে। ভয়ে আতঙ্কে তার মুখ রক্তশূন্য। দুশ্চিন্তারা ঝেঁকে বসেছে মুখ জুড়ে। বাসার সামনে এসে রিকশা থামাতেই মাহাদি 20 টাকার জায়গায় 100 টাকার নোট ধরিয়ে দিল রিকশাওয়ালাকে। ভাঙতি টাকা ফেরত নেওয়ারও বুঝি সময় নেই।
সিঁড়ি কেটে 4 তলায় পৌঁছে নিজের রুমের দরজার দিকে দৃষ্টি রাখলো সে। যত কাছে এগোচ্ছিল বুকের ধুকপুকানি ততই বাড়ছিল। খোলা দরজা দিয়ে ভেতরে উকি দিতেই তার প্রাণ যায় যায় অবস্থা। মন কোথাও নেই। সে সভয়ে ডাকলো, মন। উত্তর এলো না। মাহাদি মাত্রাতিরিক্ত ভয়ে শরীরের জোর হারিয়ে ফেলছে যেন। ধীরে ধীরে বসার রুম পার হয়ে নিজের রুমের সামনে দাঁড়িয়ে আরেকবার ডাকলো, মন, আমার বাবাটা। এবারও উত্তর এলো না। তবে কিছু একটা পড়ার শব্দ হলো। সেই শব্দে মাহাদির হারিয়ে যাওয়ার শক্তি ফিরে এলো বুঝি। চট করে ভেবে বসলো মন তার সাথে লুকোচুরি খেলছে। তাই সাবধানে রুমের ভেতরে ঢুকে উচ্চস্বরে বলল, বাবা মনকে দেখে ফেলেছে। কথাটা বলে সহাস্যের সামনে তাকাতে তার শরীরে বিদ্যুৎ বয়ে গেল যেন। কয়েক মুহূর্তের জন্য পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। চোখের এক স্থির দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিতার দিকে। মেরুন রঙের শাড়ির সাথে পিঠময় ছড়িয়ে আছে ঘন গোছার চুল। উল্টো দিকে ঘুরে থাকলেও একপাশে কানের লতিকায় ছোট্ট ঝুমকো জলজল করছে। মাহাদির পুরো মনোযোগ যখন দুলটায় এসে পড়লো ঠিক তখনই ঝুমকাটা নড়ে উঠল। চুরির ঝনঝন শব্দে তার কর্ণলতা কিঞ্চিত কেঁপে উঠল। বুকের মধ্যে হঠাৎ সৃষ্টি হওয়া সাইক্লোনটা থেমে গেল। ভ্রম কাটিয়ে চেতনা ফিরে খেয়াল করলো একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। পাখার হাওয়ায় এলোমেলো ভাবে উড়ে যাওয়া চুলগুলো ঠিক করতে গিয়ে হাতটা বারবার ঝুমকোতে বাড়ি খাচ্ছে। চিকন দুটো চুড়ি একে অপরের সাথে লেগে মৃদু শব্দ তুলছে। মাহাদি এক হাতে পাখা বন্ধ করলো, অন্য হাতে দরজায় ঝুলে থাকা পর্দা টেনে ছিঁড়ে ছুঁড়ে মারলো শাড়ি পরা মেয়েটির দিকে। মাথা সহ মুখ ঢেকে যেতে মাহাদি ক্রোধান্বিত কণ্ঠে বলল, 2 মিনিটের মধ্যে নারী ব্যবহৃত জিনিসপত্র খুলে রাখবে। নিহিতা ভয়ে কেঁপে উঠলেও দমে গেল না। পর্দা ফেলে মাহাদির দিকে ঘুরে বলল, কেন? আমি কি আপুর শাড়ি পরতে পারি না? মাহাদি ঘাড় ঘুরিয়ে তাকালো। আগুনের ফুলকের মতো উত্তপ্ত চাহনি। নিহিতা পুড়ে যাওয়ার ভয়ে চোখ নামিয়ে নিলে মাহাদি বলল, অবশ্যই পারো, কিন্তু বউ সাজতে পারো না। বউ সাজতে যাবো কেন? আমি তো শুধু শাড়িটা পরে দেখছিলাম আমাকে কেমন লাগে। নিহিতা দুর্বল জবানবন্দি দিয়ে মাহাদির দিকে তাকালো। খেয়াল করলো সে তার হাতের চুরির দিকে তাকিয়ে আছে। নিহিতা চট করে হাত দুটো পেছনে নিলে মাহাদি রুষ্ট স্বরে বলল, আমি বাইরে অপেক্ষা করছি। মনে রেখো, তোমার হাতে মাত্র 2 মিনিট সময়। মাহাদি বেরিয়ে যেতে নিলে নিহিতা জেদ ধরে বলল, খুলবো না। মাহাদি দরজা চেপে ধরল শক্ত চাপে। চোখ দুটো খিচে বন্ধ করেও রাগ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। মুখমণ্ডল কাঁপছে অনবরত। সেই সুযোগে নিহিতা তার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, আমি কিছু বলার আগে সব বুঝে যান কেন বলুন তো? আপনার এই বিশেষ গুণটি আমাকে আরো বেশি পাগল করে দেয়, এখনো দিচ্ছে। মাহাদি তখনও নীরব, চুপচাপ, বাক্যহীন। নিহিতা উৎসাহ নিয়ে বলল, ভালোই হয়েছে, আমাকে কষ্ট করে কিছু বলতে হয়নি। লজ্জা থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। নিহিতার অনুভূতি প্রকাশে মাহাদি কোনো প্রতিক্রিয়া দেখালো। সে আরো উতাল হয়ে পড়ে। মাহাদির কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে লাজুক কণ্ঠে বলে, কেমন লাগছে বলবেন না? নিহিতার লজ্জা মাখা তুলতুলে মুখটার দিকে তাকায় মাহাদি। তাকিয়ে থেকেই তার হাত থেকে চুড়িগুলো খুলে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখটির অধিকারী আমার নায়রা, আমার বউ, যে লজ্জা পেলে জ্যোৎস্না গলে পড়ে, হাসলে তারা খসে পড়ে, কাঁদলে অমাবস্যা হয়। সেই নিষ্কলঙ্ক পবিত্র স্নিগ্ধ মুখটিতে প্রসাধনী মাখতে হয় না। আমি তাকালেই সৌন্দর্যের প্রলেপ ভারী হয়। নিহিতার কান থেকে দুলজোড়া খুলে বলল, এগুলো আমার দেওয়া উপহার ছিল বলে পড়ে থাকতো, মুগ্ধ করতে নয়, ভালোবাসা প্রকাশ করতে। আমার সেই বিশেষ গুণটি তৈরি হয়েছে তোমার আপুর জন্য, কারণ সে মনের কথা মুখে আনতে লজ্জা পেত। মাহাদি নিহিতাকে ফেলে রুম থেকে বেরিয়ে আসে। নিহিতা পিছু নিয়ে বলল, মানছি আপু দেখতে সুন্দর ছিল, কিন্তু আমার থেকে বেশি নয়। বিশ্বাস না হলে ভালো করে চেয়ে দেখুন। মাহাদি থমকে দাঁড়িয়ে না ঘুরে বলল, আমার চোখ দুটো প্রতিজ্ঞাবদ্ধ, নায়রা ছাড়া আর কাউকেই দেখবে না। নিহিতার চোখ জলে টলমল। হাত ছাড়তে রাজি নয়। দৌড়ে এসে বলল, যে নেই তার নামে প্রতিজ্ঞা রেখে কি লাভ? প্রতিজ্ঞার সাথে থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। নেইতা, এটা আমার থেকেও তোমার খুব ভালো করে জানা। নিহিতা কিছু একটা বলার জন্য প্রস্তুত হতেই দূর থেকে আসমা রহমানের গলা ভেসে আসলো, মাহাদি, কখন এলে? নিহিতার দিক থেকে সম্পূর্ণ মনোযোগ সরিয়ে হালকা হাসলো মাহাদি। শাশুড়ির দিকে এগোতে এগোতে সালাম দিয়ে বলল, এই তো কিছুক্ষণ হলো। আপনারা কখন এসেছেন আম্মা? বাসা খুঁজে বের করতে কষ্ট হয়েছে নিশ্চয়ই। একটা কল করলেই হতো, আমি মনকে নিয়ে স্টেশনে চলে যেতাম।
আসমা রহমান আন্তরিক হেসে বললেন, কষ্ট হবে কেন? নিহিতার বাবা ছিলেন তো সাথে, ঢাকা শহরের সব চেনা হয়ে গেছে তার। দুজনের কথোপকথনের মধ্যে মন বের হয়ে আসলো পাশের রুম থেকে। ঘুম চোখে নানির কোমরের সাথে ঘেঁষে দাঁড়ালো মাহাদি জিজ্ঞেস করলো, কোথায় ছিলে তুমি? বাসার ফোন বন্ধ কেন? কামাল কোথায়? কামাল এ বাসার বিশ্বস্ত কাজের লোক, মনকে দেখাশোনা সহ প্রয়োজনীয় টুকিটাকি কাজ করে। বয়সে মাহাদির চেয়ে কিছুটা ছোট হবে। মন বাবার প্রশ্ন দেওয়ার বদলে চোখ বন্ধ করে নিলেই আসমা রহমান বললেন, কামালকে নিয়ে উনি একটু বেরিয়েছেন, এখনো আসেননি বোধহয়। মন আমার সাথেই ছিল। আগ্রিমের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারিনি। মনের অবস্থা দেখে মাহাদি বুঝে নিল নানির সাথে সেও ঘুমিয়ে পড়েছিল, এখনো ঘুমাচ্ছে। ছেলেকে দাঁড়িয়ে ঘুমাতে দেখে তার খুব হাসি পেল। হাসি চেপে তাকে কোলে তুলে নিল, বলল, সমস্যা নেই আম্মা, অনেক দূর থেকে এসেছেন তো তাই শরীর ক্লান্ত, আমি মনকে শুয়ে দিয়ে আসি। মনকে নিয়ে মাহাদি চলে গেলে আসমা রহমানের নজর পড়ল নিহিতার উপর। চোখ কপালে তুলে বিস্মিত কণ্ঠে বললেন, তোর পরনে শাড়ি কোথায় পেলি? নিহিতা বিরক্ত চোখে তাকালো। নিরুত্তর মায়ের পেছনের রুমে ঢুকে পড়ল। তিনি রুমের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে পা চালালেন। রাগ, দুঃখ, ক্ষোভ, আক্রোশ, অভিমানে যখন নিহিতার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল, তখন ফোনটা বেজে উঠল। ভেজা পাতা মেলে ফোনের স্ক্রিনের দিকে তাকালো। অপরিচিত নাম্বার দেখে প্রথমবার ধরল না, দ্বিতীয়বারেও না। তৃতীয়বারে রিসিভ করে কানে ধরে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলল, আমি আহাদ, চিনতে পারছো? আহাদের নামটা শুনতে তার সর্বাঙ্গে মৃদু কম্পন সৃষ্টি হলো। বাকশক্তি হারিয়ে বসলে আহাদ বলল, আমি জানি তুমি ছেলেদের সাথে ফোনে কথা বলো না, হয়তো আমার সাথেও বলবে না, তাই মন চাইলেও কল দিইনি। আজ মনটা বড্ড আনচান করছিল নিহি, কল না দিয়ে থাকতে পারলাম না। একটু কি কথা বলার অনুমতি পাবো? নিহিতা কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছল। ঢোক গিলে গলার স্বর স্বাভাবিক করে বলল, জি বলুন। অনুমতি পেয়ে আহাদের কণ্ঠস্বর পাল্টে গেল। সহজ স্বরে ভালো মন্দের খোঁজ নেওয়া শেষে জিজ্ঞেস করলো, চিঠিটা পড়েছিলে? নিহিতা চিঠি পড়েনি, কোথায় রেখেছিল তা মনে নেই। এদিকে আহাদকে না বলতেও খারাপ লাগছে, তাই চুপ করে থাকলো। আহাদ কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আমার খুব জানতে ইচ্ছে করছে চিঠি পড়ার পর তোমার কেমন লেগেছে, বলবে না? নিহিতা অস্বস্তিতে পড়ে গেল। তন্মধ্যে আহাদ বলল, আর আংটিটা কি করেছো? এখনো পরে আছো নাকি খুলে রেখেছো? নিহিতা চট করে হাতের দিকে তাকালো। অনামিকা আঙুলে আংটি নেই, কোথায় গেল? সে তো খুলে রাখেনি। নিহিতা ফোন কানে নিয়েই উঠে দাঁড়ায়, বিছানার বালিশ সরিয়ে খোঁজাখুঁজি শুরু করে। সে সময় মন দৌড়ে এসে বলল, খালামণি, বাবা বলেছে এটা তোমার। মনের হাতে আংটি দেখে নিহিতা খুশি হলো। পর মুহূর্তে মন খারাপের ঢেউ আশ্রে পড়লো মন পাড়ায়। খানিকটা ভীত হলো এই ভেবে যে মেয়ে এলে আংটি না হওয়া সত্ত্বেও বুঝে গেছে এটা তার। তাহলে কি সে জানে আহাদের দেওয়া উপহার গ্রহণ করেছে? নিহিতার মন খারাপের মধ্যে মন ছুটে চলে যাচ্ছিল। সে দৌড়ে আটকালো, কোলে করে খাটে বসিয়ে বলল, ছোট আব্বু, আমাকে দেখতে কেমন লাগছে? মন প্রথমে বুঝতে পারলো না। যখন বুঝতে পারলো তখন নিহিতার দিকে তাকালো বেশ কৌতূহলে। চুপচাপ গভীর চোখে তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর। মনের ছোট্ট প্রশংসায় পুলক অনুভূত হলো নিহিতার। মন খারাপ উবে গেল নিমিষেই। চোখের তারাই খুশির ঝিলিক দিল। আবেগে ভেসে মনের কপালে, গালে, নাকে চুমু খেয়ে বলল, বাবার কাছে যাও, আমি একটু পর আসছি। মন ছুটি পেয়ে চলে যাচ্ছিল। কি মনে করে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। পেছন ঘুরে বলল, তুমি আম্মু না সেজে খালামণি সাজলে বেশি সুন্দর লাগে। একটু থেমে আবার বলল, বাবা বলেছে আমি এখন বড় হয়েছি, তোমার সাথে কথা বলার সময় এক হাত দূরে থাকতে হবে। খালামণি, তুমি যে আমাকে চুমু খেলে, আল্লাহ কি রাগ করবে? নিহিতা জবাব দিল না। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। নিজের মতো যে ছেলেকেও তার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে খুব বুঝতে পারছে। ইচ্ছে করছে মাহাদের কাছে ছুটে যেতে, মনের জ্বালা মেটাতে যা করা দরকার সব করতে। মা জেগে আছে বলে রাগটা ভেতরে ধরে রাখলো। এর মধ্যে বাবার গলা পেতেই মন নানা ডাকতে ডাকতে চলে গেল। শেষ রাতে ঘুম হলো না নিহিতার। পরের দিন সকালে ফজরের নামাজ কাজা করে ফেলায় মায়ের হাতে বকানি খেলো খুব, যার সবটাই কর্ণগোচর হলো মাহাদির। নীরবে সবটা সহ্য করে চুপচাপ নাস্তা করে শ্বশুরকে নিয়ে বেরিয়ে পড়ল।
তাকে মাহফিলের স্থানে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলো। তিনি আজ রাতে বাড়ি ফিরবেন না। ফিরতে ফিরতে পরের দিন সকালে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে পৌঁছাতে একটু দেরি হলো। দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় ফিরে রক্ত গরম হয়ে গেল মাহাদির। নিহিতা আজও নায়রার শাড়ি পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সীমা লঙ্ঘন করো না, একদম ভালো হবে না। মাফ কিন্তু বারবার করা যায় না। নিহিতা পেছন থেকে বলল, মাফ করতে বলেছে কে? আপু যদি আপনার রাগকে ভালোবাসতে পারে, আমিও পারবো। কথার মাঝেই নিহিতার গাল বাড়িয়ে বলল, চাইলে চড়ও মারতে পারেন, আমি কিছু মনে করব না। মাহাদি অগ্নি ঝরা দৃষ্টিতে তাকালো। দুটো তপ্ত শ্বাস ছেড়ে হাত মুষ্টিবদ্ধ করে ক্রোধ সংযত করছে। দৃষ্টি সরিয়ে বিদ্রুপ করে বলল, আমার ভাবতে কষ্ট হচ্ছে তুমি নায়রার বোন। নিহিতা অপমান বোধ করলো না, খুশি হয়েছে এমন ভাবে তাকালো। মৃদু হেসে বলল, আমারও ভাবতে কষ্ট হয়, আপনি আপুর স্বামী। একটু থেমে আবার বলল, কষ্টটা একটু বেশি হয়, অসহ্য রকমের। আপনি কি বুঝতে পারেন? মাহাদি উত্তর দিল না। নিহিতার মুখের উপর দরজা লাগিয়ে দিল। সে সময় মন দৌড়ে এলো কোথা থেকে। নিহিতার কাছে দাঁড়িয়ে বলল, খালামণি, তুমি আমার আম্মু সেজেছ? নিহিতা মনের সামনে হাঁটু গেড়ে বসলো। গাল টেনে মিষ্টি করে বলল, হ্যাঁ, কেন? আমার আম্মু সাজতে ভালো লাগে। মন একটু চুপ থেকে বলল, আমার যে খালামণির সাজে বেশি ভালো লাগে। কেন? খালামণির সাজলে বাবা খুশি হয় তাই। নিহিতা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা বলেছে? না। তাহলে জানলে কিভাবে? মন সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে ফিসফিসে বলল, তুমি যেদিন আম্মু সাজো সেদিন বাবার চোখ লাল হয়ে থাকে। আমি ভয়ে কাছে যাই না, একা একা ঘুমাই। তাই? মন মাথা উপর নিচ নাড়ালে নিহিতা বলল, আর বাবা, তিনি ঘুমান না? মন উত্তর দেওয়ার সুযোগ পেল না। আসমা রহমানের গলা পাওয়া গেল। নিহিতা, মাহাদি এসেছে? আসমা রহমানের হাতে বাদামি রঙের কাগজ মোড়ানো একটি প্যাকেট। নিহিতার হাতে প্যাকেটটি দিয়ে আগের প্রশ্নটি আবার করলেন, মাহাদি এসে পড়েছে? হ্যাঁ। আসমা রহমান বোরকা খুলছিলেন। মেয়ের কাছ থেকে উত্তর পেয়েই গলার স্বর বদলে গেল। তাহলে তুই এখানে কি করছিস? মায়ের প্রশ্নে নিহিতা চমকে তাকালো, চোখ মুখে ভয়। আসমা রহমান খানিকটা ধমকের সুরেই বললেন, রুমে যা, আমি না ডাকলে বাইরে বের হবি না। নিহিতা মনকে ছেড়ে চুপচাপ পাশের রুমে ঢুকে গেল। আসমা রহমান মনের দৃষ্টিতে সন্দেহ। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার সচেতন মেয়েটা জামা কাপড় ছাড়াই এতদূর বেড়াতে চলে এসেছে। মেয়েদের যে প্রতি মাসের একটি বিশেষ দিন মনে রাখতে হয় সেটাও ভুলে গিয়েছে। মন বালিশে শুয়ে বাবার জন্য অপেক্ষা করছিল। আসছে না দেখে উঠে পড়ে। বাবার কাছে এসে দাঁড়ালে মাহাদি বলল, মন, দেখো তো আশেপাশে কোথাও তোমার মায়ের কিছু আছে নাকি। বাবার আদেশ পেয়েই মন পুরো রুমে তল্লাশি চালিয়ে একটা রাবার ব্যান্ড পেল। বিজয়ী কণ্ঠে বলল, এটা আছে। মাহাদি রাবার ব্যান্ড হাতে নিয়ে দেখলো ধুলো লেগে আছে। পরনের টি শার্টের বুকের কাছটায় ময়লা মুছে কাঠের বাক্সটাতে রাখলো। তালাবদ্ধ করে আলমারিতে রেখে বলল, ঘুমাবি? চল, সকালে আমার সাথে উঠবি। মন বিছানায় উঠতে উঠতে মন করিয়ে দিল, আমি তো রোজ তোমার সাথে উঠি বাবা। মাহাদির মনে পড়েছে এমন ভাব করে বলল, হ্যাঁ, কিন্তু অন্য সময় নিজের ইচ্ছে উঠিস, কাল আমার ইচ্ছেতে উঠবি। মন মাথা নেড়ে বোঝালো সে উঠবে। তারপর বাবার বুকে ঘাপটি মেরে চোখ বন্ধ করে নিল। পরের দিন সকালে মনের হাতে কিছু জিনিসপত্র দিয়ে বলল, আজ তোর যা যা দরকার হবে সব এখানে আছে, এগুলো নানির কাছে রেখে আয়। মন নানির রুমের দিকে দৌড় দিলে মাহাদি নিচের রুমের দরজায় তালা দিল। চাবি নিয়ে শাশুড়ির রুমের বাইরে দাঁড়িয়ে নরম স্বরে ডাকলো, আম্মা। আসমা রহমান বেরিয়ে আসলে তার হাতে চাবি দিয়ে বলল, ওই রুমে আপনি ছাড়া আর কাউকে ঢুকতে দেবেন না। দুপুরে খেতে আসার পূর্বে নামাজ পড়ে নাই মাহাদি। মসজিদ থেকে বের হয়ে টুপি খোলা হয়নি, সেভাবেই বাসার কলিং বেল বাজিয়ে বাইরে অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দে সামনে তাকাতে বিস্মিত কণ্ঠে বলল, আব্বু। ছেলের কণ্ঠে আব্বু ডাকটা যেন আতাউল করিমের হৃদয়ে গিয়ে বিঁধল। এক সূক্ষ্ম ব্যথা অনুভূত হতে চোখের কোণে জল জমতে শুরু করে। গড়িয়ে পড়ার আগেই মাহাদিকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, বাবাদের কি মুখে বলতে হয় মাফ করে দিয়েছি? মাহাদি নীরব থাকলে আতাউল করিম পুনরায় বললেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোর পরিবর্তনটা কয়েকদিনের নাকি সারা জীবনের, সেজন্য সেদিন ফিরিয়ে দিয়েছিলাম। এবার মাহাদি কথা বলল,
কি মনে হচ্ছে পরিবর্তনটা কয়েকদিনের নাকি সারা জীবনের? আতাউল করিম মাহাদিকে ছেড়ে দাঁড়ালেন, কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, অনিশ্চিত উত্তরটা নাই দিলাম, শুধু বলবো তোকে এই রূপে দেখলে বৌমা খুশিতে কেঁদে ফেলতো। সামান্য বিরতি টেনে আবার বললেন, বৌমার খুশির জল দেখতে পেলাম না বলে ভারী আফসোস হচ্ছে। বাবার আফসোসের ফেলা ভারী নিঃশ্বাসটা মাহাদির বুকে ব্যথার ঝড় তুলে দিল। সেই ঝড়ে এলোমেলো হয়ে স্মৃতির ডায়েরি খুলে বসলো মাহাদি। তখন নায়রার 8 মাসের অন্তঃসত্ত্বা। পেটের সাথে হাত পা মুখও অস্বাভাবিকভাবে ফুলে গেছে। বেশিক্ষণ হাঁটতে পারে না, ইচ্ছে হলে বসতে পারে না, খাবার দাবারে খুব অনীহা। এমন অবস্থায় সে চেয়ারে বসে নিয়ম করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এমনই একদিন নামাজের পর তেলাওয়াত শেষ করে উঠে দেখে মাহাদি তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। কি দেখছো? মাহাদি বসা থেকে উঠে এসে কোরআন শরীফ নিজের কাছে নিয়ে বলল, তোমার কষ্ট। কষ্ট? হ্যাঁ, সেজদা দেওয়ার সময় তুমি কাঁপছিলে, কোরআন পড়ার সময় ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছিলে। এত কষ্ট করে কি জরুরি? নায়রা সাথে সাথে উত্তর দিল না। ধীর পায়ে খাটে বসতে চাইলে মাহাদি এসে ধরল, পাশে বসে বলল, তোমার কষ্ট দেখলে আমার খারাপ লাগে নায়রা। নায়রা মাহাদির কাঁধে হাত রাখে, স্বামীর হাতটা শক্ত করে চেপে ধরে কোমল স্বরে বলল, যার দয়ায় পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছি তাকে ভালোবাসতে আবার কষ্ট কিসের? আমার তো আনন্দ হয় এই ভেবে যে এখনো তার নাম জপতে পারছি। নায়রার কথায় মাহাদি খুশি হলো না, দুঃখও পেল না। নীরবে নায়রার তৃপ্তি ভরা হাসিখানা দেখল। মুহূর্তকাল পর বলল, আমাকে নামাজ পড়ার জন্য জোর করো না কেন নায়রা? এমন তো হতে পারে জোর করলে আমি। মাহাদিকে কথা শেষ করতে না দিয়েই নায়রা উত্তর দিল, আমি চাই না তুমি আমাকে খুশি করতে নামাজ পড়ো। মাহাদি চুপ হয়ে গেলে নায়রা আবার বলল, আমি চাই তুমি আল্লাহকে খুশি করতে তার পথে এসো, তবেই না জান্নাত উপহার পাবে। নায়রার কথার গাম্ভীর্য অর্থটা মাহাদি ধরতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি যদি হঠাৎ বদলে যাই, তুমি আমাকে খুব ভালোবাসবে তাই না? না। নায়রার উত্তরে মাহাদি অবাক হলো। আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞেস করল, ভালোবাসবে না? অবশ্যই বাসবো, এখন যেমন বাসি তেমন। মাহাদি মুখ বাঁকিয়ে বলল, তাহলে পাল্টে কি লাভ? নায়রা মৃদু হাসল। মাহাদির গালে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলল, গুণ দেখে ভালোবাসা কম বেশি হয় না, গুণ দেখে সম্মান আর শ্রদ্ধা কম বেশি হয়। তুমি হঠাৎ পাল্টে গেলে তোমার প্রতি আমার সম্মান বাড়বে, শ্রদ্ধা বাড়বে। বাবার সামনে চোখ তুলে গর্ব নিয়ে বলতে পারবো আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতিদান পেয়েছি। নায়রার কথাগুলো মাহাদির ভেতরটা কাঁপিয়ে দিলেও স্বভাব পাল্টাতে পারেনি। এতে যেমন নায়রার মন খারাপ হয়েছিল, তেমনও মাহাদিরও। একদিন মাহাদির মন খারাপের সুরেই বলে ফেলল, আমি তোমার সম্মান বাড়াতে অক্ষম। নায়রা হেসে বলেছিল, তোমার নামের অর্থ কি জানো? কি? সৃষ্টিকর্তা দ্বারা পথ প্রদর্শিত। তোমাকে সঠিক পথে আনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। তুমি অধৈর্য হলেও আমি ধৈর্য হারাবো না। তার সময় মতো তোমাকে ঠিক পথে আনবেন। আমি তো সেই সময়ের অপেক্ষায় আছি। মাহাদি দীর্ঘ শ্বাস ফেলে স্মৃতির ডায়েরি বন্ধ করে আপন মনে বলল, সে সময় এসেছে নায়রা, অথচ তুমি নেই। নিহিতা এশারের নামাজ পড়তে বসলো অস্থির মনে। মাহাদি প্রতিদিন সন্ধ্যা 7টার সময় বাসায় আসলেও আজ আসেনি। ঘন্টার কাঁটা 7টা পার হতেই সে চিন্তায় পড়ে। চিন্তা দুশ্চিন্তায় পরিণত হলো রাত 8টায়। এশারের আজান শুনতে শুনতে মাহাদির নাম্বারে কল করে, রিসিভ হয় না। বেশ কয়েকবার কল করার পরও যখন ধরলো না, তখন মেসেজ পাঠায়, উত্তর আসেনি। এদিকে মা অজু করার জন্য তারা দিয়ে নিজেও অজু করে নেয়। জায়নামাজ বিছিয়ে যখন নিয়ত বাঁধলো, তখন নিহিতার মনে পড়লো হয়তো মা কিছু জানে। এখন প্রশ্ন করা যাবে না দেখে নিজেও অজু করে জায়নামাজে বসে। ঠিক করে নামাজ শেষ হলে জিজ্ঞেস করবে। মাহাদির ভাবনার নিহিতার খেয়ালই করলো না সে নিয়ত ভুল করেছে। 4 রাকাতের জায়গায় 3 রাকাত সুন্নত পড়েছে। সালাম ফেরাতে গিয়ে ঘাড়ের পাশে না তাকিয়ে দরজার দিকে তাকাচ্ছে। জায়নামাজে মনোযোগ না রেখে কান খাড়া করে শুনছে কলিং বেল বাজলো নাকি। সুন্নত শেষে ফরজের 1 রাকাতের সেজদা করতে হঠাৎ কলিং বেল বেজে উঠল। নিহিতা জায়নামাজ ফেলে শশব্যস্ত হয়ে দরজা খুলে দিল। মাহাদি নিহিতার দিকে না তাকিয়ে ভেতরে ঢুকছিল। নিহিতা উদ্বিগ্ন চিত্তে জিজ্ঞেস করলো,
এত দেরি করে এলেন? আমার চিন্তা হচ্ছিল, কল করেছিলাম, ধরেননি কেন? নিহিতাকে সম্পূর্ণ উপেক্ষা করে ডাইনিং পার হচ্ছিল মাহাদি। কি মনে করে পাশের রুমে তাকালো, ফাঁকা জায়নামাজের দৃষ্টি পড়তেই প্রশ্ন করে বসলো, তুমি নামাজ ছেড়ে এসেছো? নিহিতার চেতন ফিরল বুঝি। খোলা দরজার দিকে তাকাতেও সে জায়নামাজ দেখতে পেল। সভায় অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। মাহাদি আকস্মাৎ নিহিতার ডান হাতের কনুই চেপে ধরল। দ্রুত কদমে বাইরে হেঁটে চললে নিহিতা জিজ্ঞেস করলো, কি করছেন? হাত ছাড়ুন, আম্মু দেখতে পাবে। মাহাদি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। মূল দরজা পেরিয়ে রাস্তায় নেমে আসলো। খালি রিক্সা ডেকে বলল, ওঠো। নিহিতাকে রিক্সায় উঠিয়ে মাহাদিও পাশে বসলো। তাকে স্বাভাবিক হওয়ার সুযোগ না দিয়ে মাহাদি বলল, সেদিন তোমাকে গল্প শোনানোর সময় তন্নির কথা বলেছিলাম, মনে আছে? নিহিতার চোখ পাল্টে তাকালো মাহাদির মুখটায়। শীতল চোখ জোড়ায় দৃষ্টি স্থির রাখতে পারল না, সরিয়ে বলল, হ্যাঁ, আপনার বন্ধু ছিল, আপনাকে বিয়ে করতে চেয়েছিল, দেখে চড় মেরেছিলেন। মাহাদি বাঁকা হাসলো। পর মুহূর্তে রাশ ভারী গলায় বলল, ভেবেছিলাম তোমার জন্য অতটুকুই যথেষ্ট, কিন্তু আমি ভুল। তোমাকে পুরোটা বলা উচিত ছিল, তাহলে হয়তো আজ আমায় তোমার পাশে রিক্সা বসতে হতো না। নিহিতার দৃষ্টি ফিরে এলো মাহাদির মুখে। চোখ মুখে রাজ্যের বিরক্তি, নিঃশ্বাসে আফসোসের ভারী ধাক্কা। নিহিতার কষ্ট হলো, মন খারাপের চাউনি ফেলে বলল, তন্নি আরো কিছু করেছিল? মাহাদি বোধ হয় নিহিতার প্রশ্নটা শুনলো না কিংবা উপেক্ষা করে গেল। বলল, ঝামেলাটুকু সেখানেই শেষ হতে পারত, হলো না। আমরা তন্নির পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে গেল। বাবা রেগে গেলেন খুব, আম্মুকে কথা শোনাতে শুরু করলেন। ব্যাপারটা শেষ হচ্ছিল না, সময়ের সাথে সাথে বড় হচ্ছিল। এদিকে আমি ছিলাম ভীষণ আম্মু ভক্ত। বাবার এই রাগারাগিটা মেনে নিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল আমার কোনো দোষ নেই। তন্নির বলা পুরো বক্তব্যটাই যে মিথ্যে, বাবাকে বিশ্বাসই করতে পারছিলাম না। এক রাতে এটা নিয়ে বাবার সাথে আমার বেশ তর্ক চলছিল। তর্কাতর্কির এক পর্যায়ে তিনি আমাকে বেয়াদবের আখ্যা দিয়ে শরীরে আঘাত করতে লাগলেন। আমি বাধা দিইনি, প্রতিবাদও করিনি, চোখ তুলে তাকাইনি পর্যন্ত। আমি চুপচাপ সহ্য করলে আম্মু পারছিল না। তিনি ছুটে এলেন আমাকে বাঁচাতে। বাবা বারবার বলেছিলেন সরে যেতে, আম্মু শুনছিল না। যতটা পারছিল আমাকে আড়াল করে নিচ্ছিল। বাবা প্রচন্ড রেগে গিয়ে আম্মুর গালে একটা চড় মেরে বসলেন। মুহূর্তে আমার মাথায় রক্ত উঠে যায়, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি। আম্মুর চোখ থেকে জল গড়িয়ে পড়তে না পড়তে বাবার নাকশয় ঘুষি মেরে বসি। এতটুকু বলে মাহাদি থামল। নিহিতার দিকে তাকিয়ে বলল, আমার এক আঘাতে বাবাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আমি একবারের জন্য হাসপাতালে যাইনি, বাড়িতেও না। আম্মু প্রায় কল করে কান্নাকাটি করতেন, তবু আমাকে বাড়িতে নিতে পারতেন না। তার কয়েক বছর পর আম্মু আর আব্বুকে একসাথে দেখেছিলাম তোমাদের বাড়িতে। আমি শুধু আম্মুকে ফোন করে বলেছিলাম বিয়ে করব, ব্যাস। তারা ছেলের বউকে নিতে ছুটে এলেন। যদিও সেদিন বৌমাকে নিতে পারেনি, তোমার বাবা বিয়েতে অমত করেছিল। এসব তো তুমি জানোই। যেটা জানো না সেটা বলি। নায়রাকে নিয়ে কিন্তু আমি বাবার বাড়িতে উঠিনি, আমার বাড়িতে উঠেছিলাম। আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করেছিল অনেক। যখন দেখলো কাজ হচ্ছে না, তখন নায়রাকে বলতে শুরু করলো। সে তো একটুকুতেই গলে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার বায়না ধরা শুরু করলো। তার সাথে মন খারাপ না হয় সেজন্য বলেছিলাম আমি যাব না, তুমি ঘুরে এসো। নায়রা রাজি হলো। আমার আম্মু এসে তাকে নিয়ে গেল। সেখান থেকে ঘুরে এসেই সে শ্বশুরের সাফাই গাইতে শুরু করলো। সুযোগ পেলে আমাকে বলতো আমি ভুল করেছি, ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করা উচিত। তার কথায় আমার মন নরম হওয়ার বদলে আরো পাষাণ হয়ে গেল। কড়া করে বলে দিলাম ওই বাড়িতে যাওয়া নিষেধ। তার কণ্ঠে যেন আর কখনোই বাবার কথা না শুনি। নারে আমার আদেশটা খুব হালকাভাবে নিল। জানতো আমার কাছে অনুমতি চাইলে পাবে না, তাই ওই বাড়ি যাচ্ছে এমন একটা মেসেজ দিয়ে চলে যেত। আমি কেন জানি নারীকে বকতে পারতাম না, রাগ দেখাতে পারতাম না। এদিকে শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরের যত্নাতি করাটাও আমার সহ্য হচ্ছিল না, তবু রাগটা চেপে যাচ্ছিলাম। নায়রার প্রেগনেন্সির বয়স যখন সাথে পড়লো, তখন খুব সুন্দর করে বলেছিলাম, তুমি শুধু শুধু এসব করছো। আমি কখনোই তার কাছে ক্ষমা চাইবো না, ওই বাড়িতেও যাব না। এই অবস্থায় তোমাকে একা ছাড়তে পারবো না। তাই আমার ফোনে কোনো মেসেজ দিয়ে লুকিয়ে বাড়ি বাইরে যাওয়া চলবে না। না মানে না। নায়রা আমার কথাকে পাত্তাই দিচ্ছিল না, তাই শাসিয়ে বলেছিলাম ওই বাড়িতে গেলে আমার বাসায় ঢুকতে দেব না। আমার এই শাসানির প্রভাব থাকলো কয়েকদিন পর্যন্ত। একদিন হঠাৎ ফোনে মেসেজ আসে বাবা নাকি খুব অসুস্থ, দেখতে যাচ্ছে। আসার সময় যেন তাকে নিয়ে আসি। আমার এত রাগ হলো যে নায়রাকে আনতে গেলাম না। সে আমার অপেক্ষা করতে করতে বাসায় আসলো মাঝরাতে। রাগে তখন আমার শরীর কাঁপছে। কিছু একটা না করে ফেলি, সে ভয় তাকে রুমে রেখে বাইরে চলে এলাম। ভেবেছিলাম রাতটা বাইরে কাটিয়ে তাকে শিক্ষা দেব। কয়েক মিনিট পরেই নায়রার কল আসে আমার ফোনে। আমি রিসিভ করার বদলে ফোন বন্ধ করে পকেটে রেখে দিই। নিচে যে ধরে রাখতে বাকি রাতটুকু রাস্তায় কাটিয়ে বাসায় ফিরলাম ভোরবেলা। কলিং বেল চাপলে দরজা খোলার বদলে ভেতর থেকে অনবরত দরজায় বাড়ি দেওয়ার শব্দ লক্ষ্য করলাম। ছিটকানি বাইরে থেকে লাগানো।
রাগের মাথায় হয়তো আমিই লাগিয়েছিলাম। ছিটকানি খুলে দরজা মিলতে দেখে মালিকা খালা একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। চোখমুখের অবস্থা ভয়ঙ্কর। আমাকে দেখে চিৎকার করে বলল, ম্যাডামরা জলদি হাসপাতালে লইয়া যান। আমি ছুটে ভেতরে ঢুকতে ভয়ে জমে গেলাম। নাইরা হাত পা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে আছে, মেঝেতে রক্তের মাখামাখি। মাহাদি প্রথমে প্রলম্বিত নিঃশ্বাসটা টানল। নিহিতা আতঙ্কিত চোখে দুটোতে চেয়ে বলল, সবাই জানে মনকে জন্ম দেওয়ার সময় নাইরা হাসপাতালে মারা গিয়েছে। কথাটা পুরোপুরি সত্য নয়। মনকে জন্ম দেওয়ার সময় নাইরা মারা গিয়েছে সত্যি, কিন্তু হাসপাতালে নয়, আমার বাসায়। আমি রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বলে তার প্রসব বেদনার সময় সামনে ছিলাম না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বাইরে থেকে ছিটকানি লাগিয়েছিলাম বলেই মালিকা খালা পাশে থেকেও তাকে হাসপাতালে নিতে পারেনি। নিজের সিদ্ধান্তকে সঠিক ভেবে ফোন বন্ধ করেছিলাম বলেই তার শেষ নিঃশ্বাসটুকুরও শব্দ পাইনি। মাহাদির গলা ধরে এলো, যন্ত্রণায় ছটফট করছে। নিজেকে সামলাতে অনেকটা সময় নিয়ে বলল, তুমি প্রথম দিন যখন নায়রা সম্পর্কে প্রশ্ন করেছিলে সেদিন আমি ভয় পেয়েছিলাম। সে ভয় তোমাদের বাড়ি ছাড়তে চেয়েছিলাম। অথচ আজ দেখো নিঃসংকোচে সব সত্য বললাম। কেন জানো? কারণ তুমি তোমার পথ ভুলে গেছো। তোমাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্যই সম্পূর্ণ সত্য বলা। এই সত্য থেকে আমার সম্পর্কে দুটো ধারণা পাবে। এক, আমার এক ভালোবাসা ব্যথা পেলে আমি অন্য ভালোবাসাকে ব্যথা দিতে দ্বিধাবোধ করি না। দুই, আমার রাগের কাছে ভালোবাসা হেরে যায়। নেইতা, আমি জানি মনকে তুমি ধাক্কা দিয়ে ফেলেছো, তবু চুপ করেছিলাম। কারণ নায়রাকে হারানোর পর মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর কখনো রাগ করব না, রাগে পরে ভুল সিদ্ধান্ত নেব না। হাসপাতাল থেকে এখানে চলে আসার সিদ্ধান্ত হঠাৎ করেই নেইনি, অনেক ভেবে চিন্তে নিয়েছিলাম। ভেবেছিলাম আমি দূরে চলে আসলে তুমি নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু তুমি তো একের পর এক ভুল করেই চলেছ। মাহাদির মুখের ভাব বদলে যাচ্ছে। ক্রোধান্বিত দৃষ্টি রেখে বলল, আমি চাইলেই তোমার বাবা মায়ের কাছে নালিশ করতে পারি, করছি না। কারণ আমার জন্যই তারা এক মেয়ের কাছ থেকে আঘাত পেয়েছিলেন। সে আমার জন্য আরেক মেয়ের কাছ থেকে আঘাত পান সেটা আমি চাই না। যদিও এবার সমস্যাটা তুমি সৃষ্টি করছো, আমি নই। তবু জামাই শ্বশুরের সম্পর্ক নষ্ট হবেই। কিছু শাস্তি অন্যায় না করেও পায়। তুমি কি আমাকে সেই শাস্তি দিতে চাচ্ছ? এই এতক্ষণ পর নিহিতার চোখের পলক পড়ল। কিছু একটা বলার জন্য ঠোঁট কেঁপে উঠতেই মাহাদি বলল, আমার প্রতিজ্ঞা যদি ভেঙে যায় ভুলে যাবো তুমি নায়রার বোন। মাহাদির শাসানির মধ্যে রিক্সা থেমে গেল। কাঠ স্বরে বলল, নামো। নিহিতা হালকা কেঁপে উঠল। চারপাশে চোখ পড়তে বিস্ময় ধরা পড়ল অক্ষি কোটরে। বিড়বিড় করল, আমরা এখনো বাড়ির সামনেই। মাহাদি আবার ধমকে উঠল। নামতে বলেছি। নিহিতা নামলো। গেটের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি যদি ভেবে থাকেন আমি ভয় পেয়েছি তাহলে ভুল। মাহাদি কপাল কুঁচকে নিলে নিহিতা মৃদু হেসে বলল, আপনাকে ভালোবেসে আমি মরতেও রাজি। নিহিতার পেছনে পেছনে আসমা রহমানও রুমের ভেতরে ঢুকলেন। দরজা লাগিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? নিহিতা ভয়ে আমতা আমতা শুরু করলে আসমা রহমান নিকট এসে দাঁড়ান। নিহিতাকে নামাজ ছেড়ে উঠে যেতে দেখে তিনি সালাম ফিরিয়ে বাইরে এসেছিলেন। বসার রুমে কাউকে না পেয়ে মূল দরজার দিকে এগিয়ে যান। খোলা দরজার সামনে দাঁড়িয়ে বাইরে চোখ রাখতেই দেখেন মাহাদি নিহিতাকে নিয়ে টেনে সিঁড়ি নিয়ে নিচে নামছে। তারপর থেকে বসার রুমে বসে মেয়ের আসার অপেক্ষা করছিলেন। নিহিতা ভেবেছিল মিথ্যে বলবে, পর মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেলে বলল, আমি মাহাদিকে ভালোবাসি আম্মু। আসমা রহমান মেয়ের গালে সশব্দে চড় মেরে বললেন, মাহাদি নয় ভাইয়া। ফের যদি এই নামটা উচ্চারণ করতে শুনেছি তাহলে চড়িয়ে দাঁত ফেলে দেব। আমরা তোকে এই শিক্ষা দিয়েছি? আসমা রহমান একটু চুপ থেকে বললেন, আমার অনেকদিন থেকেই সন্দেহ ছিল, পাত্তা দেইনি। নিজেকে ভুলিয়ে রেখেছিলাম এই বলে যে আমার মেয়ে অমন হতেই পারে না, কিন্তু এখন ছি। আসমা রহমান নাক মুখ কুঁচকে নিলেন। মাহাদি বাসায় ঢুকতে ঢুকতে ভাবছিল এরশাদ রহমানের সাথে কথা বলবে। নিহিতাকে সামলানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সে উদ্দেশ্যেই শ্বশুরকে খুঁজতে তার রুমে যায়। তিনি ফোনে কথা বলতে বলতে মাহাদিকে ইশারায় বসতে বললেন। কয়েক সেকেন্ড পেরোতেই বুঝতে পারে ফোনের ওপাশে আহাদ কথা বলছে। তাদের ফোন আলাপ দীর্ঘ হয়। কথা শেষ করে মাহাদির নিকট বসেই এরশাদ রহমান বললেন, অফিস থেকে 1 সপ্তাহের ছুটি চেয়ে রেখো। কেন বাবা? কেন আবার? নিহিতার বিয়ের দায়িত্ব নিতে। এরশাদ রহমান একটু থেমে বললেন, আমার তো আর ছেলে নেই, মেয়ের জামাই আছে। এখন তুমি আমার জামাই, তুমি আমার ছেলে। এরশাদ রহমানের স্নেহের বুলিতে মাহাদি খুশি হওয়ার বদলে দুঃখ পেল। মন খারাপের কণ্ঠে বলল, এই দায়িত্ব আমি নিতে পারবো না বাবা। কেন? মাহাদি কি উত্তর দিবে খুঁজে না পেয়ে বলল, অফিস থেকে ছুটি দেবে না। এরশাদ রহমান কিছু একটা বলতে চাইলেও তার আগেই আসমা রহমানের কণ্ঠস্বর ভেসে এলো,
ও যখন চাচ্ছে না তখন জোর করো না, আমরা দুজনেই সব সামলে নেব। এরশাদ রহমান অপ্রসন্ন মুখ বানিয়ে বলল, এসব কি বলছো? নিহিতার বিয়েতে মাহাদি আসবে না কেন? আসবে না কেন? যখন ছুটি পাবে তখনই আসবে। স্বামীকে চুপ করিয়ে দিয়ে মাহাদির কাঁধে হাত রাখলেন আসমা রহমান। কোমল স্বরে বললেন, আমি জানি তোমার আসতে অসুবিধে হবে, তবুও বলছি তোমার সুবিধা মতো এসো। তুমি আসলে নায়রার স্থানটা পূর্ণ থাকে। ছোট মেয়ের বিয়ে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এরশাদ রহমান। সেই ব্যস্ততার মধ্যেই বড় মেয়ের জামাইকে কল দিলেন। রিং হওয়ার মধ্যেই কোথা থেকে উদয় হলেন আসমা রহমান। জিজ্ঞেস করলেন, কাকে কল করছো? এরশাদ রহমান ফোন কানে ধরেই বললেন, মাহাদিকে। কাল বিয়ে, অথচ সে এখনো পৌঁছালো না। আসমা রহমান ব্যস্ত পায়ে ছুটে এলেন স্বামীর নিকট। ফোন কেড়ে নিয়ে বললেন, আমি কথা বলছি, তোমাকে বাইরে খুঁজছে। কে? বাবুর্চি। এরশাদ রহমান তাড়াহুড়োয় বেরিয়ে যেতেই আসমা রহমান ছোট্ট নিঃশ্বাস ছাড়লেন। নিহিতার মন্দ আচরণ নিয়ে স্বামীর সাথে কোনরূপ আলোচনা করেননি, করবেনও না বলেই ঠিক করেছেন। এই বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে বাঁচেন। তিনি চান না শেষ বেলায় এসে স্বামী অপমানিত হোক, মেয়ের অপকীর্তির সামনে এসে সম্মানে আঘাত করুক। মেয়ের এই অধপতনটা মা হয়ে মানতে পারছেন না। বাবা কি করে পারবেন? লজ্জায় মূর্ছে যাবে। আসসালামু আলাইকুম বাবা। ফোনের অপর পাশ থেকে মাহাদির কণ্ঠস্বর ভেসে আসতেই আসমা রহমান সামান্য চমকালেন। পর মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে সালামের উত্তর নিয়ে বললেন, তুমি আসবে না? মাহাদি কিছুক্ষণ চুপ থেকে বলল, মন কান্নাকাটি না করলে হয়তো আসতাম না। আসমা রহমান চুপ হয়ে গেলেন। মাহাদের অসহায় বদনখানি কল্পনা করে বললেন, না আসলে তোমার শ্বশুর খুব কষ্ট পাবেন। ওই পাশটা আবারও নীরব হয়ে গেল। বেশ কয়েক সেকেন্ড পর বলল, বাবাকে বলে দিন আমি আসছি। ফোনটা রেখেই অজু করতে চলে গেলেন আসমা রহমান। মনটা অস্থির হয়ে আছে খুব। নফল করে আল্লাহর কাছে হাত তুলে অস্থিরতা কমাতে চান। মাহাদিরা ফুলবাড়ির রেল স্টেশনে পৌঁছালো প্রায় শেষ রাতে। মন ঘুমে বিভোর। ঘুমন্ত ছেলেকে কোলে বয়ে শ্বশুর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলোর বিচ্ছুরণ শুরু হয়ে গেছে। ফজরের আজান তখনও পড়েনি। গেট পার হয়ে মাঠে পা রাখতে ঘুম ভেঙে গেল মনের। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমরা চলে এসেছি বাবা। মাহাদি মৃদু হেসে মাথা নাড়াতেই সে কোল থেকে নামলো তরতর করে। বড় বাড়ির মূল দরজায় বড় আঘাত করে নানা নানিকে ডাকতে শুরু করে। মাহাদি প্রথমে চুপ থেকে ছেলের আনন্দকে উপভোগ করলেও পরক্ষণে সতর্ক হয়ে যায়। ছেলেকে থামিয়ে নিচু স্বরে বলল, সবাই ঘুমোচ্ছে, বিরক্ত করো না, একটু পরে আজান পড়বে, ততক্ষণ না হয় আমরা বাইরে অপেক্ষা করি। মন বাবার কথা মেনে নিল। দরজা ছেড়ে বারান্দা থেকে নামার সিঁড়িতে পা রাখতেই মূল দরজা খুলে গেল। বাবা ছেলে চমকে পেছনে তাকালে আসমা রহমান বললেন, কখন এসেছো তোমরা? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে বুঝি? আসমা রহমানের মায়া ভরা কণ্ঠস্বরে মাহাদি হালকা হেসে বলল, ব্যস্ত হবেন না আম্মা, আমরা মাত্রই এসেছি। মাহাদির কথায় আসমা রহমানের মুখ থেকে দুঃখিত ভাবটা কেটে গেল না। নাতিকে জড়িয়ে আদর করে বললেন, ভেতরে এসো। মাহাদিকে ভেতরে ঢোকার আহ্বান জানিয়ে থমকে গেলেন আসমা রহমান। কিছু একটা চিন্তা করে বললেন, তোমার বাবা তো এখনো ওঠেননি, ভেতরে বসে কতক্ষণ অপেক্ষা করবে? তার থেকে ভালো হয় তুমি ওই ঘরের চাবি দিচ্ছি, তোমরা জামা কাপড় পাল্টে নাও। মাহাদির সম্মতি প্রকাশে ঘাড় একপাশে কাত করলে তিনি আবার বললেন, হালকা খাবারের ব্যবস্থা করেছি, খেয়ে একটু ঘুমিয়ে নাও, উনি উঠলে তোমাকে ডেকে দেবো। আসমা রহমান দ্রুত ভেতরে ঢুকে চাবি এনে নিজেই দক্ষিণ পাশের ঘরের তালা খুলে দিলেন। মাহাদি ভেতরে ঢুকলো প্রচন্ড মাথা ব্যথা নিয়ে। গত হওয়া কয়েকটি রাত ভালো ঘুম হয়নি তার মধ্যে এমন লম্বা সফর সহ্য করতে কষ্ট হচ্ছে। আসমা রহমান চলে যেতে নিলে মাহাদি আবদার করে বসলো, এক কাপ চা পাওয়া যাবে আম্মা? আসমা রহমান মাহাদির মুখের দিকে তাকিয়ে খানিকটা ভয় পেলেন। চোখের ভেতরটা ভয়ঙ্কর রকমের লাল। বাইরে আবছা অন্ধকারে খেয়াল না করলেও ঘরের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি চিন্তিত কণ্ঠে শুধালেন, তোমার কি শরীর খারাপ? মাহাদি আর দাঁড়িয়ে থাকতে পারল না, বিছানার এক কোণে বসে বলল, তেমন কিছু না মা, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আমি এখনই চা বানিয়ে আনছি। গরম পানিতে চা পাতি দিয়ে শুকনো খাবারের ব্যবস্থা করতে রান্নাঘর থেকে বের হলেন আসমা রহমান। বসার রুমের আলোটা জ্বালানো থাকলে দেয়ালে চেপে থাকা
নিহিতাকে ঠিক দেখতে পারতেন। মা বেরিয়ে যেতে রান্নাঘরে ঢুকলো নিহিতা। চুলার পাশে একটি ঔষধের পাতা রেখে কাপে চা ঢাললো। চিনি মিশিয়ে পাতা তুলে 2টা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে বিড়বিড় করলো। আমাকে ক্ষমা করে দেবেন, এছাড়া আর কোনো উপায় নেই। আমি আপনাকে কতটা ভালোবাসি, কতটা চাই তা বোঝাতে হলেও আমাদের একসাথে সময় কাটানো উচিত। সে সময়টা আপনি কেড়ে নিয়েছেন। মিহি, মায়ের ডাকে নিহিতা ভয়ে কেঁপে উঠল। চটপটে ওষুধের পাতাটা উড়নার আড়ালে লুকিয়ে মায়ের দিকে ঘুরে দাঁড়ালো। তুই এখানে কি করছিস? নিহিতা কাঁপা স্বরে ধীরে বলল, তোমাকে সাহায্য করতে এলাম। আসমা রহমান মেয়েকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। চায়ের কাপ তুলে নিয়ে বললেন, আল্লাহর দোহাই লাগে, আর কোনো ঝামেলা বাড়াস না। সবাই ভুল শোধরানোর সুযোগ পায় না, তুই পেয়েছিস। অন্তত বাবার মুখের দিকে তাকিয়ে নিজেকে পাল্টে নিস। আহাদ অনেক ভালো ছেলে, সুখে থাকবি। অনুরোধপূর্ণ বাক্যগুলো শেষ করে হনহনিয়ে বেরিয়ে গেলেন দক্ষিণ ঘরের দিকে। ফজরের নামাজ শেষ করে এসে স্ত্রীর মুখে মাহাদির আসার খবর পেয়েছিলেন ইরশাদ রহমান। ঘুমাচ্ছে বলে আর ডাকলেন না। কাজে ব্যস্ত হওয়ার পূর্বে বলে গেলেন ঘুম ভাঙলেই যেন তাকে খবর দেওয়া হয়। স্বামীর আদেশ মেনে প্রতিবেশী মহিলাদের নিয়ে ঘরের কাজ হাত দিলেন আসমা রহমান। কাজে কাজে এত ব্যস্ত হয়ে পড়লেন যে সকাল গড়িয়ে যে দুপুর হয়ে গেল খেয়ালই করলেন না। এদিকে মাহাদির কথাও বেমালুম ভুলে গেলেন। ইরশাদ রহমান মেয়ের জামাইয়ের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। বারান্দায় পাতা কাঠের চেয়ারটায় বসে স্ত্রীকে ডাকলেন। ব্যস্ত হয়ে ছুটে আসলেন। জিজ্ঞেস করলেন, তোমাকে যে বলেছিলাম মাহাদি উঠলে খবর পাঠাতে। আসমা রহমানের হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গি করে বলল, একদম ভুলে গিয়েছিলাম। কোথায় আছে এখন? আসমা রহমান উত্তর দিতে গিয়ে থমকে গেলেন। কিছুক্ষণ ভেবে বললেন, আমার সাথেও তো দেখা হয়নি। মানে? আসমা রহমানের এতক্ষণ খেয়াল হলো সেই যে মাহাদিকে চা খাইয়ে দিয়ে এসেছিল, তারপর আর মাহাদির দেখা পাননি, গলাও শোনেননি, এমনকি মনও ছুটে আসেনি। তারা তো এই বেলা হইচই করার কথা। আসমা রহমান খানিকটা সন্দেহ নিয়েই বলল, মাহাদি মনে হয় এখনো ঘুমাচ্ছে। ইরশাদ রহমানের ভ্রু কুঁচকে এলো। সন্দেহে চাউনি এঁকে বলল, এত বেলা অবধি ঘুম? সারা রাত তো ট্রেনেই ছিল, ঘুম হয়নি। মাথা ব্যথা হচ্ছিলও বলেছিল। তুমি বসো, আমি ডেকে তুলছি। স্ত্রীকে বাধা দিয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালেন ইরশাদ রহমান। বললেন, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। ইরশাদ রহমান উঠোনে পা রাখতেই দেখলেন মাহাদের বাবা মা রিকশা থেকে নামছেন। তিনি সহাস্যে বেরিয়ে বিআই বিয়ানকে অভ্যর্থনা করতে ছুটলেন। কুশল বিনিময় শেষ হতেই মাহাদের কথা উঠল। মাহাদের মাকে বড় ঘরে ভেতর পাঠিয়ে বিআইকে নিয়ে হাঁটা ধরলেন মাহাদির সাথে দেখা করাতে। ইরশাদ রহমান ভেবেছিলেন মাহাদির দরজা আটকে ঘুমিয়েছেন, তাই হালকা আঘাত করলেন। তাকে অবাক করে দরজা সামান্য নড়ে উঠল। খানিকটা সংকোচে দরজা মেলে ভেতরে ঢুকলেন। সাথে সাথে ভূত ডাকার মতো চমকে উঠলেন। বিস্ফোরিত চোখ দুটো আটকে রয়েছে বিছানার বিবস্ত্র দুটো নরনারীর আলিঙ্গনরত শরীরে। মাত্রাতিরিক্ত চমকানোর প্রভাবে লজ্জায় চোখ ফিরিয়ে নিতেও ভুলে গেছেন। সে সময় ভেতরে ঢুকলেন আতাউল করিম। বিআইয়ের পাথরের মতো জমে যাওয়া দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালেন। দৃষ্টি স্থির হওয়ার পূর্বেই ছুটে গেলেন ছেলের পাশে। পাতলা চাদর নিয়ে নিহিতার আধ ঢাকা শরীরটা পুরো ঢেকে চিৎকার করলেন, মাহাদি। মাহাদির সামান্যতম নড়লেও নিহিতা হুড়মুড়িয়ে উঠল। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আপনারা? মেয়ের কণ্ঠস্বরে বুঝি ইরশাদ রহমানের দেহে দ্বিতীয়বারের মতো প্রাণের স্থাপন ঘটল। ঘনপদে হেঁটে এসে মাহাদির কাঁধ চেপে ধরে সোজা করলো। কাঁধে প্রচন্ড জোরে আঘাত পেয়ে মাহাদির ভারী ঘুম হালকা হয়েছে। জোর করে চোখ মেলার চেষ্টা করতে সজোরে থাপ্পড় পড়ল গালে। ইরশাদ রহমান উদ্ভ্রমের মতো মাহাদির শরীরে আঘাত করতে লাগলেন। পাশ থেকে আতাউল কবির থামানোর বিন্দু মাত্র চেষ্টা করছেন না, বরঞ্চ লজ্জায় কুকড়ে যাচ্ছেন। মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবী ছাড়তে পারলে তিনি বাঁচতেন। নিহিতা গায়ে জামা গলিয়ে বাবাকে থামানোর চেষ্টা করে বলল, ওনাকে ছাড়ো বাবা, পাগল হয়ে গেলে নাকি? মাহাদির শরীরে চলা হাতটা মেয়ের দিকে উঠতে নিহিতা দ্রুত বলল, আমরা একে অপরকে ভালোবাসি বাবা। ইরশাদ রহমানের ছুটে যাওয়া হাতটা থেমে গেল। অবিশ্বাস্য চোখে চেয়ে আছেন। মাহাদির মাকে আপ্যায়নের এক পর্যায়ে মাহাদির রুমের দিকে এগিয়ে আসছিলেন আসমা রহমান। মেহমানের এমন গগন বিদায়ী চিৎকার শুনে ভেতরে ছুটে আসেন। ততক্ষণে নিহিতার যা বলার ছিল বলে ফেলেছে। সে বুদ্ধি শূন্য হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এদিকে বেদম মার খেয়ে মাহাদির চোখের ঘুম উবে গেলেও প্রকৃত ঘটনা বুঝতে বেশ সময় নিচ্ছিল। সে সময় নিহিতা বলল,
আমি আহাদকে বিয়ে করতে চাই না বাবা। মাহিদকে বিয়ে করে মনের আম্মু হতে চাই। মেয়ের চাওয়া শুনে এরশাদ রহমান বাকরুদ্ধ। সকলের নির্বাক দৃষ্টি নিহিতার উপর। কারো কণ্ঠ থেকে কোনো রূপ শব্দ বের হওয়ার আগে নিহিতার গালে সশব্দে চড় মেরে বসলো মাহাদি। রক্তলাল চোখে চুলের মুঠি ধরে অগ্নিঝরা কণ্ঠে চেঁচিয়ে বলল, সাবধান করেছিলাম তোকে, বারবার বুঝিয়েছিলাম আমার প্রতিজ্ঞা ভাঙিস না, শুনলি না? শেষ সীমাটা পার করেই চালি, তুই তো আজ শেষ। মাহাদি নিহিতাকে টেনে হেসড়ে দরজার দিকে এগোতে আতাউল কবির সামনে বাধা হয়ে দাঁড়ালেন। ছেলের গালে কষে থাপ্পড় মেরে বললেন, তুই কোনোদিনও পাল্টাবি না। নিহিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিলেন। এরশাদ রহমানের দিকে করজোরে হাত তুলে মাথা ঝুঁকিয়ে বললেন, এই ঘটনা পাঁচ কান হওয়ার আগেই ব্যবস্থা নিন। আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। মাহাদি কিছু একটা বলতে চাইলে আতাউল কবির ধারালো দৃষ্টি ছুড়ে বললেন, আল্লাহর কসম, আজ যদি আমার অবাধ্য হোস, গৃহ ত্যাগ করব। মায়ের দায়িত্ব বুঝে নিস। এরশাদ রহমান বেশ কিছুক্ষণ নীরব থাকলেন। মুহূর্তকাল পর নিস্তেজ গলা বললেন, ওদের চাওয়াই পূরণ হোক, আহাদের সাথে আমি কথা বলে নিচ্ছি। আহাদ ফোনের সবটা শোনার পর হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল নিহিতাদের বাড়ি। এরশাদ রহমান লজ্জায় নিষ্প্রভ হয়ে তাকালে এসে বলল, আমি কি একটিবার নিহিতার সাথে দেখা করার সুযোগ পাবো? তিনি কথা বলতে পারলেন না। চোখ সরিয়ে স্ত্রীকে ইশারায় করলে এসে বলল, ভেতরে যাও। সন্ধ্যার আকাশে তখন মিটিমিটি তারা। নিহিতার রুমের জানালা দিয়ে চাঁদ দেখা যায় না। তার চোখ দূরের তারাতে স্থির অবস্থায় দরজায় ঠক ঠক শব্দ হলো। নিহিতা ছিটকে উঠে ঘরে দাঁড়ালে আহাদ বলল, আসবো। নিহিতা উত্তর দিল না। মাথা ঝুঁকিয়ে নিলে আহাদ ভেতরে ঢুকলো। সামনে এগিয়ে বলল, এই বেনারসিটা মা তোমার জন্য ভালোবেসে কিনেছিল, গয়নাগুলো তুমি না বললে মা খুব দুঃখ পাবে। নিহিতা চোখ তুলে তাকালে আহাদ বলল, ভয় পেও না, আমি তোমাকে নিতে আসিনি, এগুলো দিতে এসেছিলাম শুধু। তোমার নামে কেনা, অন্য কাউকে দেই কি করে? আহাদের গলার স্বর ভার হয়ে আসে। বুকের ঝড়টা কি চোখে ভাসছে? অসহনীয় ব্যথা কোথায় হচ্ছে? আহাদ ব্যথার উৎস খোঁজার চেষ্টা না করে নিহিতার মুখের দিকে এক ঝলক তাকালো। বেনারসি দিতে দিতে বিদ্রুপের সুরে বলল, আমাকে নিচ্ছ না, অথচ আংটিটা এখনো পড়ে আছো। নিহিতা চমকে আঙ্গুলের দিকে তাকালো। বা হাতের অনামিকা আঙ্গুলে পুরুষালী আংটিটা কি সুন্দর এঁটে আছে। যদিও উপহার ফেরত নিতে নেই, তবু কেন জানি আংটিটা ফেরত নিতে ইচ্ছে করছে। নিহিতা তৎক্ষণাৎ আংটি খোলার তোড়জোড় শুরু করলো। তন্মধ্যেই সুমি কোথা থেকে ছুটে এলো। দরজার কাছ থেকে চিৎকার করে বলল, উর্মি সুইসাইড করেছে। নিহিতা আহাদকে ফেলে সুমির কাছে দৌড়ে আসে। বিস্ফোরিত চোখে বলল, কি বলছিস? সুইসাইড করবে কেন? উত্তর দিল আহাদ, শুনেছি 3 মাসের প্রেগন্যান্ট ছিল, প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায়। কথাটা শেষ করলো না আহাদ। বিদায় নিয়ে নিহিতার রুম থেকে বেরিয়ে এলো। বান্ধবীর মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেও বাসা থেকে বের হলো না নিহিতা। এই মুহূর্তে মাহাদি ছাড়া আর কোনো কিছুকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না তার কাছে। বাবা চা খাওয়ার সময় মনও খাবার আবদার করেছিল। ফলস্বরূপ তার ঘুম ভাঙলো বিকেল বেলায়। ঘুমিয়ে থাকার পর বাবার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় না দেখতে পেলেও ঝড়ের পর ক্ষয়ক্ষতি টের পাচ্ছে। বিয়ে বাড়িতে ছোটাছুটি করে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে বাবা? মাহাদি নিরুত্তর থাকলে মন গলা জড়িয়ে ধরে আধুরি গলায় বলল, আমি না আম্মুর অংশ, তাহলে বলছো না কেন? আমি ছোট হলেও আম্মু অনেক বড় ছিল। মাহাদির চোখ ভিজে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো মন নয়, তাকে নায়রা জড়িয়ে ধরেছে। ছেলেকে জাপটে জড়িয়ে ধরে নিয়ে বলল, একটা পাগলকে সামলাতে গিয়ে নিজের অমূল্য সম্পদটা হারিয়ে ফেলেছি বাবা। কি সম্পদ বাবা? মাহাদি উত্তর দিতে পারল না, কেঁদে ফেলল। মন বাবার চোখ মুছে দিয়ে বলল, কোথায় হারিয়েছো বাবা? চলো খুঁজে আনি, আমি সাহায্য করব। মাহাদির কান্নার বেগ বেড়ে গেল। ছেলেকে গাঢ় করে জড়িয়ে নিয়ে বললেন, পাগলিটার কাছে। তাহলে চলো তার কাছ থেকে নিয়ে আসি। দিবে না। কেন? তারও ওটা চাই। মন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝিয়ে বললে দিবে। দিবে না। দিবে, আমি যখন জড়িয়ে ধরে আদর করে বুঝাবো তখন ঠিক দিবে। মাহাদি আর কিছু বলল না, নিঃশব্দে দুঃখ বিলাস করছে। কনে রুমের ভারী পর্দা সরিয়ে হুড়মুড়ে ভেতরে ঢুকলো মাহাদি। চঞ্চল চোখ দুটো স্থির হলো নিহিতার উপর। সে বধূ সাজে বিছানার মাঝে বসে আছে। নিহিতার মা আসমা রহমান সহ
বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ মহিলা ও তরুণী উপেক্ষা করে ব্যাকুল কণ্ঠে ডাকলো। নিহিতা, সাথে সাথে কয়েক জোড়া বিস্মিত দৃষ্টি এসে পড়লো মাহাদির উপর। পর মুহূর্তে অপ্রতিভ হয়ে পড়ল সকলে, ব্যস্ত হয়ে গেল নিজেদের সামলাতে। কেউ মাথার ওড়নাটা টেনে নিল, কেউ বোরকার নিচের অংশ টেনে পা ঢাকলো, কেউ খুলে রাখা হাত মোজা পরলো, আবার কেউ মুখে নেকাব পরলো। শুধু আসমা রহমান আগের ন্যায় বিস্ফোরিত নেত্রে চেয়ে থাকলেন। এই সময় এই রুমে মাহাদের উপস্থিত থাকার নিকট যেন অবিশ্বাস্য। সেই সময় নিহিতা বলল, তুমি এখানে? মেয়ের কণ্ঠে আসমা রহমানের ঘোর কাটলো। ঘাড় বাঁকাতে দেখলেন নিহিতা তার পেছনে দাঁড়িয়ে আছে। তিনি চট করে মাথার উপরে তোলা সামিয়ানাটা মুখের উপরে ফেললেন। মেয়েকে আড়াল করে মাহাদির উদ্দেশ্যে বললেন, তোমাদের বসার ব্যবস্থা তো বসার রুমে করা হয়েছে মাহাদি, এখানে কি করছো? তুমি জানো না এই ভেতরের রুমে পুরুষদের প্রবেশ নিষেধ? মাহাদি মাথা নিচু করে বলল, নিহিতার সাথে একটু কথা ছিল আম্মা। আসমা রহমান সন্দিহান চোখে তাকালেন। সন্ধ্যাবেলায় হুট করে মাহাদি বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। নিহিতারও পূর্ণ মত ছিল। তাহলে হঠাৎ কি হলো? কনের রুমে কাজের বদলে বরের পোশাক পরে মাহাদি এলো কেন? এক অজানা শঙ্কায় আঁচড় কাটলো আসমা রহমানের অন্তরে। তাকে ভাবনায় রেখেই পাশ কাটিয়ে নিহিতার মুখোমুখি দাঁড়ালো মাহাদি। সামিয়ানার পাতলা আস্তরে ঢাকা পরা মুখটায় এক ঝলক চেয়ে আচমকা জড়িয়ে ধরল নিহিতাকে। মাহাদির বুকের স্পর্শে অনুভূতি হারিয়ে বরফের মতো জমে গেল নিহিতা। মুহূর্তকালের জন্য বুঝি পৃথিবীর জাগতিক নিয়ম ভুলে গেল। যে মানুষটার চোখে পড়ার জন্য উন্মাদ ছিল, সেই মানুষটা আজ থেকে জড়িয়ে ধরেছে, তাও বিয়ের আগে। এ যে অবিশ্বাস্য। কল্পনার বাইরে, ভাবনার বাইরে। সে স্বপ্ন দেখছে না তো? নিহিতা বাস্তব অবস্থা ভুলে দুই হাতে মাহাদের পিঠ আঁকড়ে ধরল। এই সুযোগ সে কিছুতেই হারাতে চায় না, হোক তার স্বপ্ন কিংবা বাস্তব। ঠিক সে সময় মাহাদি নিচু স্বরে বলল, তোমার মতো আমি ধার্মিক শিক্ষায় বড় হইনি, ধর্মজ্ঞানও খুব একটা নেই। তবে কিছুদিন আগে কোথাও একটা পড়েছিলাম, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অধিক অন্য কাউকে ভালোবাসতে নিষেধ করেছেন। তবু তুমি বেসেছ। এর ফলাফল কি হতে পারে নিহিতা? নিহিতা উত্তর দিতে পারল না। টের পেল তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের পানি আটকাতে পাতা বন্ধ করে নিতে কোরআনের একটি আয়াত ভেসে উঠল, যেখানে আল্লাহ বলেছেন, আপনি বলে দিন, তোমাদের কাছে যদি আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে সংগ্রাম করার চেয়ে বেশি প্রিয় হয়ে ওঠে তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দায় পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাড়িঘর যা তোমরা পছন্দ করো, তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাবের নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহর পাপাচারী সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। সূরা আত-তাওবা আয়াত 24। নিহিতের নিশ্চুপতার মাঝেই বলল, এর শাস্তি হতে পারে আমাকে তোমার থেকে কেড়ে নেওয়া, যেমনটা নায়রাকে কেড়ে নিয়েছিলেন। নায়রা বলেছিল আমি আল্লাহর দ্বারা সঠিক পথে ফিরবো, হয়তো তাই হয়েছে। নায়রাকে হারিয়ে আজ আমি তার পথে হাঁটছি। নিহিতা, তুমি আমার ভালোবাসা পাওয়ার নেশে এমন ভাবে ডুবেছো যে নিজ সত্তাকে, নিজ স্রষ্টাকে ভুলে গেছো। এটা ভালোবাসা নয়, শয়তানের ধোঁকা। ভালো তো নায়রাও আমাকে বেসেছিল, কিন্তু কখনো শয়তানের ধোঁকায় পড়ে এক মুহূর্তের জন্য তার আল্লাহকে ভুলেনি, ইবাদত করতে ভুলেনি। তুমি যদি ভেবে থাকো আমাকে অনুকরণ করবে, আমি যেমন পাগলামি করে নায়রাকে পেয়েছি তুমিও সেইভাবে আমাকে জয় করবে, তাহলে বলবো তোমার ভাবনা ভুল। কেননা নায়রাকে পাওয়ার জন্য আমি নিজ স্বভাব পাল্টাইনি, যেটা তুমি করেছো। মাহাদি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, মন বলেছে এইভাবে জড়িয়ে ধরে আদরে গলায় বললে নাকি তুমি আমায় হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে দেবে, দেবে না? মাহাদি নিহিতাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। চোখের জল এবার নিহিতার বুক ভিজিয়ে দিচ্ছে। মাহাদি সেই চোখে চেয়ে অসহায় কণ্ঠে বলল, এই চোখ দুটো প্রথম মুগ্ধ হয়ে তাকিয়েছিল নায়রার পবিত্র চোখ দুটোতে। এই মন প্রথম বরণডালা সাজিয়ে বরণ করেছিল নায়রার পবিত্র ভালোবাসাকে। নিহিতা, আমার মনের সবটা জুড়ে শুধু নায়রা, সে ছাড়া অন্য কোনো নারীর এখানে প্রবেশ করা নিষেধ। তুমি কি চাও সেই নিষিদ্ধ বরণ ডালায় বরণ হতে? নিহিতা টল টল চোখে মাহাদের দিকে তাকালো, পরক্ষণে অন্যদিকে ঘুরে বলল, চলে যান এখান থেকে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, এ কেমন আগুনে জ্বলছি আমি। মাহাদি আর এক মুহূর্তও দাঁড়ালো না, মনে মনে বিড়বিড় করলো, নায়রা, আমাকে নিয়ে তোমার গর্ব হচ্ছে তো? আল্লাহর কাছে আমার হয়ে অনুরোধ করো, মৃত্যুর পরে যেন আমাকে জান্নাতে ঢুকতে দেয়। এক পলকের জন্য তোমাকে দেখবো, নিঃশ্বাসের শব্দ শুনবো। কাঁদতে কাঁদতে এক সময় ক্লান্ত হয়ে পড়লো নিহিতা। অনুভূতি শূন্য শরীরটা টেনে ফোনটা হাতে নিল। আহাদের নাম্বারে কল করে বলল, আপনাকে অনেক কিছু বলার আছে। আহাদ মৃদু হেসে বলল, বিয়েটা হয়ে যাক, বাকি জীবনটা না হয় তোমার কথা শুনেই পার করব। নিহিতা আহাদের মন ভোলা কথায় না ভুলে বলল,
কথাগুলো বিয়ের আগে বলা জরুরি। চিন্তা করো না, মাহাদি ভাইয়া তোমার কাছে যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। তার জানার বাইরেও কিছু আছে। নিহিতার সাথে সাথে উত্তর দিতে পারল না। কিছুক্ষণ গোড় লাগা কণ্ঠে বলল, তার প্রতি আমার কোনো ভালোবাসা নয়, শুধু মুগ্ধতা ছিল। কেন যে বুঝতে এত সময় লাগলো